খুব সম্প্রতি সিটি কর্পোরেশন কুকুর নিধনের ব্যাপারে কিছু পদক্ষেপ নেয়। তো সেই মামলায় আমি যারা জনস্বার্থে পিটিশন উপস্থাপন করে তাদের পক্ষে দাঁড়াই। সেটা আমার জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল। কারণ হচ্ছে যে ওই প্রথম সম্ভবত একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমি পিটিশনারের পক্ষে ছিলাম। কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আমার অভিজ্ঞতা ব্যাপক। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে আপনারা দেখবেন যে একটা প্রাইভেট বিজনেস ইন্টারেস্ট ইনভলভ থাকে, এবং সেই প্রাইভেট ইন্টারেস্ট এর পক্ষে অধিকাংশ ক্ষেত্রে আমার দাঁড়ানোর একটা সুযোগ হয়েছে, উইথ ভ্যারিড ডিগ্রি অফ সাকসেস। অধিকাংশ ক্ষেত্রেই হয়তো হেরেছি মামলাগুলো, কিন্তু be that as it may, public interest litigation has been very profitable for me personally. But on that the lighter note aside, আজকে এই আমি অত্যন্ত I'm deeply humbled by the fact that I have been invited to say a few words on this occasion, particularly because it commemorates the death anniversary of probably the foremost legal personality in our legal fraternity, late Syed Ishtiaq Ahmed. লেট সৈয়দ ইশতিয়াক আহমেদ সম্পর্কে বলতে গেলে পরে আজকে আমার বিশেষভাবে মনে পড়ছে ওনার একটা মেমোরিয়াল লেকচারের কথা, যে মেমোরিয়াল লেকচার দিয়েছিলেন রেহমান সোবহান সাহেব। সেই মেমোরিয়াল লেকচারে রেহমান সোবহান সাহেব traced the trajectory of Syed Ishtiaq Ahmed's career both as a lawyer as well as a public figure. উনি অবজার্ভ করেন যে ওনার ক্যারিয়ারের শুরুতে উনি অপেক্ষাকৃত রক্ষণশীল বা সনাতনধর্মী রাজনৈতিক ধ্যান ধারণার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কিন্তু by the end of his illustrious career both as a lawyer and as well as a public figure, he firmly aligned himself with the progressive causes of the day. এবং ওনার যে বই সরসরারাই বই, সেই সরসরারাই বইয়ের একটা কোটেশন গতকালকেই ওনার সুযোগ্য পুত্র জাস্টিস সৈয়দ রেফাত আহমেদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে উনি বলেছিলেন ওনার বাবার প্রত্যাশার কথা। ওনার বাবার প্রত্যাশাটা ছিল that the judiciary in Bangladesh will usher in a new era of liberal and progressive constitutional order. তো ওনার যে এই প্রত্যাশা ছিল, এই প্রত্যাশা যে অনেকাংশে সার্থকতা পেয়েছে, সেই সার্থকতা পেয়েছে এটা আমরা বুঝতে পারবো যদি আমরা রেজওয়ানা আপা যে বক্তব্যটা উপস্থাপন করেছে আপনাদের সামনে সেই বক্তব্যের দিকে তাকাই। উনি অনেক কটা মামলার কথা বলেছেন, যে মামলায় আমরা বিভিন্নভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কিভাবে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের দ্বার উন্মোচন করেছেন, প্রথমে লোকাল স্ট্যান্ডে এস্টাবলিশ করেছেন এবং তারপরে বিভিন্ন ইস্যুতে তারা ওনারা যে ইন্টারফেয়ার করেছেন সেই সম্পর্কে আপনাদেরকে বলেছেন, এবং নতুন নতুন যেসব জুডিশিয়াল ডিভাইসেস ওনারা ডেভেলপ করেছেন in order to uphold the public interest litigation cause, যেরকম বিশেষ করে কন্টিনিউইং ম্যান্ডেমাসের কথা উনি বলেছেন, সেটাও অত্যন্ত উল্লেখযোগ্য। কিন্তু আমি একটা কথা উনি যেটা বলেছেন সেটার সঙ্গে ইকো করব। The vibrancy of public interest litigation is actually in any political system or in any legal system, the vibrancy of public interest litigation is actually indicative or symptomatic of the deficiencies of the other organs of government. অন্যান্য গভর্নমেন্ট যদি অন্যান্য অর্গান যদি ডেফিশিয়েন্ট হয় তখন আপনি দেখবেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অনেক বেশি ভাইব্রেন্ট হয়। উনি আমাদের দেশে এই ইনঅ্যাডিকুয়েসিটা মূলত নির্বাহী বিভাগের। বাংলাদেশে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই। এই আইনের প্রয়োগ করার নিশ্চিত করার ব্যাপারে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন is like firefighting. আপনি পার্টিকুলার ইস্যুকে কেন্দ্র করে আদালতের সামনে আসছেন, কিন্তু সব ইস্যু যেখানে গভর্নমেন্টের অ্যাক্ট করার কথা সবকটা ইস্যু আদালতের সামনে আনাটা খুবই কঠিন। সব ইস্যু তো আর পত্রপত্রিকায় আসে না। সুতরাং গভর্নমেন্ট যদি ঠিক মতন কাজ না করে তাহলে পরে যেসব ইন্টারেস্ট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন প্রোটেক্ট করতে চাচ্ছে সেসব ইন্টারেস্ট প্রোটেক্ট করা সম্ভব না। এর পিছনে other issues are involved. If the democratic institutions of the country are not properly functioning, তাহলে পরে আমরা দেখব যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের প্রয়োজন আরো বেড়ে যাচ্ছে। সুতরাং until and unless we can ensure the proper functioning of the democratic institutions in Bangladesh, ততক্ষণ পর্যন্ত unfortunately we will continue to see more and more public interest litigation, I suppose. So this is a point that I thought that I should make today. এখানে আরেকটা কথাও বলি যে
সম্প্রতি কদিন আগে নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরিতে একটা দুর্ঘটনা বলবো না, হত্যাকাণ্ড ঘটেছে, সেটা সম্পর্কে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। But that to me also shows something else. বাংলাদেশের কিন্তু অনেক উন্নতি হচ্ছে অর্থনৈতিকভাবে, এবং বাংলাদেশের development, international development studies, it is sometimes cited as an example, sometimes it is cited as a miracle, sometimes it is even cited as a paradox. Despite the weakness of various institutions of governance, কিভাবে বাংলাদেশ এত উন্নতি করছে। But the development of Bangladesh is also posing new challenges. এবং এইসব চ্যালেঞ্জেস এর প্রতি আমরা কিভাবে রেসপন্ড করি সেটাও ফিউচারে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ক্যান ইন্ডিকেট। আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টস হলে পরে হাইকোর্টের শরণাপন্ন হওয়া হচ্ছে রিট এখতিয়ারে যারা ভিকটিম তাদের কম্পেনসেশন পাওয়ার জন্য। এই ব্যাপারে আমার একটু ভিন্ন মতামত আছে। আমার মতে যে রিট jurisdiction is probably not the ideal location to decide these issues, because in many cases matters of compensation depend upon disputed questions of fact. যার এগেইনস্টে কম্পেনসেশন চাওয়া হচ্ছে তার ক্ষেত্রেও কিছু মিটিগেটিং ফ্যাক্টরস কাজ করতে পারে, সুতরাং সেসব মিটিগেটিং ফ্যাক্টরসও আপনি রিট এখতিয়ারে আদালতের সামনে উপস্থাপন করাটা কঠিন। তারপরেও আমি অ্যাপ্রিসিয়েট করি যে কেন রিট এখতিয়ারে আমাদের হাইকোর্ট এই হস্তক্ষেপটা করে, কারণ কম্পেনসেশন করার সুট ফাইল করার জায়গাটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি। সাবঅর্ডিনেট জুডিশিয়ারি খুবই ইনএফিশিয়েন্ট। একটা সিভিল কোর্টে যে একটা কম্পেনসেশন সুট করলে পরে 10-12 বছর 15 বছর বসে থাকতে হবে। সো আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস আমাদের সুপ্রিম কোর্টে এসে আমাদের হাইকোর্টের জাজরা ওনারা যে ইন্টারফেয়ার করেন, দ্যাট ইজ পারফেক্টলি আন্ডারস্ট্যান্ডেবল। এবং এই রিট এখতিয়ারে বা কনস্টিটিউশনাল জুরিসডিকশনে বসে কম্পেনসেশন দেওয়ার ব্যাপারটা কিন্তু শুধু বাংলাদেশে ইউনিক না, এটা ইন্ডিয়াও প্রেসিডেন্ট আছে। খুব নোটেবল একটা প্রেসিডেন্ট হচ্ছে ইউনিয়ন কার্বাইড কেস, ভোপাল গ্যাস ডিজাস্টার কেসে আপনারা দেখবেন যে হাইকোর্ট সিভিল লিটিগেশনে কিন্তু ইন্টারিম অ্যাপ্লিকেশনের উপরে ওনারা ড্যামেজেস অ্যাওয়ার্ড করেছেন, এবং সেই ড্যামেজেস অ্যাওয়ার্ড করার কারণে Union Carbide did give substantial compensation to the victims of the Bhopal tragedy, gas tragedy, which happened in 1983. এটা কেন উল্লেখ করছি এটা বুঝবেন এই কারণে, ভোপাল গ্যাস কেসের যে নিচের কোর্টের যে মূল মামলাটা ওটা এখনো চলছে, অর্থাৎ হাইকোর্টের যদি ওই ইন্টারভেনশনটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ওই ইন্টারভেনশনটা যদি 85-86 সালের ক্ষেত্রে না হতো, তাহলে এখনো এই ট্র্যাজেডির ভিকটিমরা কোনো রকম কম্পেনসেশন পেতেন না। So that in itself perhaps gives justification to the interference of the High Court in cases where compensation is sought, notwithstanding the fact that personally I have generally appeared in favor of the parties which were resisting the order of compensation. But this is another point that I thought that I would make. The আরেকটা পয়েন্ট আমি যেটা লাস্টে করব সেটা হচ্ছে যে অনেক সময় যারা একটু সিনিক্যাল তারা একটা কথা বলে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন তো না, এটা হচ্ছে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। পত্রপত্রিকা একটা খবর আসে, সেই খবর দেখে কিছু ইয়াং লয়ার অতি উৎসাহী হয়ে কোর্টের শরণাপন্ন হয়, তাদের একটা কোল্যাটারাল পারপাস আছে যে এই মামলার পিঠে চড়ে ওনারা পত্রপত্রিকার সামনে আসবেন, ইলেকট্রনিক মিডিয়ার সামনে আসবেন, এবং এই যে ওনাদের প্রচারণা হচ্ছে এই প্রচারণার পিঠে চড়ে ওনারা উকিল হিসেবে ওনাদের প্র্যাকটিস এস্টাবলিশ করবে। আমি আমার বারে যেসব লার্নেড ইয়াং কলিগস আছে তাদেরকে এত সিনিক্যালি দেখি না, আমি তাদের আইডিয়ালিজমকে রেসপেক্ট করি। আমি মনে করি যে প্রত্যেকটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যে লয়ার কোর্টে নিয়ে আসে সে সৎ উদ্দেশ্যেই নিয়ে আসে এবং আউট অফ জেনুইন কনসার্ন ওনারা নিয়ে আসে। আমি শুধু একটা নোট অফ কশন ওনাদেরকে দিতে চাই। ইন মাই এক্সপিরিয়েন্স, some of the public interest litigation cases where I have represented the private interest party, I have been able to succeed not because of the public interest litigation not being a good cause. I have succeeded because the case was not properly made out by the persons who presented the public interest litigation case. এটা আমি খুব ক্যান্ডিডলি বলছি। এরকম দু একটা মামলা আছে, আমি মামলার নাম বলতে চাই না, এই মামলায় আমার মক্কেলের পক্ষে আদেশ এসেছে কারণ the case was not properly presented. আজকে এই সভায় যারা আছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যারা করেন তাদের কেউ এদের মধ্যে পড়ে না, সেটাও এখনই বলে দিচ্ছি।
কিন্তু আমি যেসব ইয়াং মেম্বাররা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে কোর্টে আসেন ওনাদেরকে অনুরোধ করব যে আপনারা কোর্টে আসার আগে ঠিক আপনাদের প্রাইভেট মামলা করার ব্যাপারেও আপনারা যেই ডিলিজেন্স নিয়ে একজন সিনিয়রের সঙ্গে একটু কথাবার্তা বলে নেন, আইন কানুন একটু দেখে নেন, সেই একই ডিলিজেন্স নিয়ে আপনারা আইন কানুন দেখে নেবেন এবং সেইভাবে আপনারা আপনাদের প্রেয়ার গুলো ফ্যাশন করেন। তাহলে দেখবেন যে আপনারা যে কজটা রিপ্রেজেন্ট করতে আসছেন সেটা আরো অনেক বেশি এফেক্টিভলি আপনারা রিপ্রেজেন্ট করতে পারবেন। আর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে যেসব লয়ারদের একটা ট্র্যাক রেকর্ড আছে, আজকে তো আমাদের সামনে রিজওয়ানা আপা আছেনই, এবং এছাড়া অনেকও গত 5-6 বছরে হি হ্যাজ এস্টাবলিশড হিজ ক্রেডেনশিয়ালস ভেরি ওয়েল। তো আমি বলবো যে from a practical perspective, if you come to the court with a public interest litigation, your first port of call should be to consult either Rizwana Appa or Onik. তাহলে পরে আপনি দেখবেন যে you will come with a much more effective public interest litigation. তো আমাকে আবারও এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ, এবং আমি আবারও ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেবের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।